হ্যালো ভিউয়ার্স, আজ আমি ক্লাস 9-এর বিজ্ঞানের জীবন বিজ্ঞানের চ্যাপ্টার 1 জীবন ও তার বৈচিত্র্য যে তোমাদের চ্যাপ্টারটা রয়েছে সেটা আজকে তোমাদের ভালো করে বোঝাবো এবং পড়াবো। তো তোমরা কিন্তু ভিডিও চলাকালীন বইটা খুলে নিয়ে বসবে, ঠিক আছে? আর আমার এই পড়াটা দেখে নেবে, ওকে? অনেকে আমাকে রিকোয়েস্ট করছে জীবন বিজ্ঞান থেকে প্রশ্ন দিতে। তো দেখো, প্রশ্ন তো দেবই, তার আগে তো পড়াটা বুঝতে হবে। আগে পড়াটা দেখো, তারপর প্রশ্ন দেখবে, এর মধ্যেই তোমরা পেয়ে যাচ্ছ, ঠিক আছে? আর জীবন বিজ্ঞান বইটা এমনই একটা বই, প্রত্যেকেরই ভালো লাগবে পড়াটা পড়তে। আর একটা কথা তোমাদের বলে রাখি, জীবন বিজ্ঞান যত রকম প্রশ্ন হয় এই টেক্সটের বাইরে কোনো প্রশ্নই হবে না। টেক্সটের মধ্যে সমস্ত কিছু এত সুন্দর করে গুছিয়ে দেওয়া আছে যে তোমাদের মনে হবে টেক্সটে একটা প্রশ্নের সাজেশন বই, এরকম তোমাদের মনে হবে। তো দেখো, জীবন ও তার বৈচিত্র্য শুরু করছি। জীবনের মূল বৈশিষ্ট্য কি? বলছে পৃথিবীর সকল প্রকার জীব সজীব আর কি, বস্তুর উৎপত্তি, গঠন, প্রকৃতি, জীবন প্রক্রিয়া, পরিবেশের সঙ্গে পারস্পরিক নির্ভরশীলতা, স্থায়িত্ব, বংশবিস্তার প্রত্যেকের সঙ্গে জীবজগৎ ওতপ্রোতভাবে জড়িত। জীবদেহ বিভিন্ন জৈব ও অজৈব বস্তু সমন্বয়ে গঠিত, কিন্তু গঠন ও কার্যগতভাবে জড়বস্তু সমূহের ঐক্যবদ্ধ ও বিশেষ এক ভৌত রাসায়নিক অবস্থায় নতুন বৈশিষ্ট্যের বহিঃপ্রকাশ ঘটে, যা হলো জীবন। দেখো, এখান থেকে এই পর্যন্ত শুধু পড়েই গেলাম, কিছু কি বুঝতে পারলাম? কেউই কিন্তু কিছু বুঝতে পারলাম না। আসলে বলতে চাইছে জীবন কি? জীবন হলো সকল প্রকার সজীব বস্তুর উৎপত্তি, অর্থাৎ যে সমস্ত বস্তুগুলো সজীব সেগুলোর উৎপত্তি, গঠন, প্রকৃতি, জীবন প্রক্রিয়া, পরিবেশের সঙ্গে পারস্পরিক নির্ভরশীলতা, স্থায়িত্ব, বংশবিস্তার, এগুলো সবকিছুর সঙ্গে কি জড়িত। খালি যে নিঃশ্বাস প্রশ্বাস নিচ্ছি এটাই কিন্তু জীবন নয়, এটাই বোঝাতে চেয়েছে। জীবন মানে যে তুমি নিঃশ্বাস প্রশ্বাস নিচ্ছ, খাচ্ছ, এটাই কি জীবন? না, জীবন মানে হলো সজীব বস্তুর উৎপত্তি হবে, গঠন হবে, একটা প্রকৃতি থাকবে, একটা জীবন প্রক্রিয়া থাকবে, পরিবেশের সঙ্গে একটা পারস্পরিক নির্ভরশীলতা থাকবে, অর্থাৎ যেখানকার যেমন পরিবেশ সেখানকার পরিবেশের সঙ্গে তাল মিলিয়ে চলা, সেখানকার সঙ্গে স্থায়িত্বতা, বংশ বিস্তার করা, প্রত্যেকের সঙ্গে জীবন জড়িত বা জীবজগৎটা জড়িত। তো দেখো, বিভিন্ন বিজ্ঞানীরা যেভাবে জীবনের সংজ্ঞা দিয়েছেন সেটা কি বলছে? বৃদ্ধি, অর্থাৎ এই যে ছোট থেকে আমরা বড় হচ্ছি, প্রজনন অর্থাৎ বংশ বিস্তার, পরিব্যক্তি পরিবেশের সঙ্গে নিজেকে খাপ খাইয়ে নেওয়া, বিবর্তন অনেক পরিবর্তন যেগুলো হয় আর কি, ইত্যাদি বৈশিষ্ট্য প্রকাশকারী প্রোটোপ্লাজমীয়, অর্থাৎ আমাদের কোষটা কি দিয়ে তৈরি? প্রোটোপ্লাজম। তো সেই বস্তুটিকেই বলা হয় জীবন। বোঝা গেল? এই সংজ্ঞাটা ভালো করে মুখস্থ করবে, জীবন কাকে বলে। তখন তোমরা এত বড় না লিখে এইটুকুনি লিখলেই যথেষ্ট। আরেকটা দেখো কি রয়েছে, জীবের কিছু মূল বৈশিষ্ট্য বর্তমান, যা জড়বস্তুতে দেখা যায় না। কি কি সেগুলো? একটা জড়বস্তু মানে কি? সে সারা জীবন স্থির অবস্থায় থাকবে যদি তাকে না নাড়ানো হয়, তাই তো? কিন্তু জীবের তো অনেক বৈশিষ্ট্য আছে, সেগুলো কি কি? 1 নম্বর হচ্ছে প্রজনন ক্ষমতা, 2 নম্বরে কি আছে? বিপাক বা মেটাবলিজম, 3 নম্বর কি আছে? উদ্দীপনায় সাড়া দেওয়া, 4 নম্বর প্রোটোপ্লাজমীয় সংগঠন, 5 নম্বর বৃদ্ধি, 6 নম্বর চলন ও গমন, 7 নম্বর জীবন চক্র। তো এতগুলো হচ্ছে জীবের বৈশিষ্ট্য। বোঝা গেল? তা চলো এক একটা আমরা ডিটেলস পড়ি। প্রথম বৈশিষ্ট্য কি পড়লাম? প্রজননে সক্ষম। প্রত্যেক জীব কিন্তু অপত্য জীব সৃষ্টি করে, অর্থাৎ ছোট ছোট অপত্য, অর্থাৎ বাচ্চা হওয়ার আগের মুহূর্তে বাচ্চাটা যেটা হয় সেটাকে বলা হয় অপত্য। তো প্রত্যেক জীব কি করে? অপত্য জীব সৃষ্টি করে, বংশবিস্তার করে এবং প্রজাতির অস্তিত্ব বজায় রাখে, তাই না? অস্তিত্ব বলতে সেই বংশটাকে কি রাখে? বজায় রাখে। তো জীবের বংশবিস্তার করাকেই বলা হয় প্রজনন। বোঝা গেল? দ্বিতীয় কি? বিপাক। বলছে জীবকোষে যে অনবরত রাসায়নিক বিক্রিয়া ঘটছে তাদের সমষ্টিগত ফলকে বিপাক বলে, অর্থাৎ যে সমস্ত রাসায়নিক পরিবর্তনগুলো হচ্ছে জীবকোষের মধ্যে সেগুলিকে বলা হচ্ছে বিপাক। অর্থাৎ যে বিপাক গঠনমূলক, অর্থাৎ যে ক্ষেত্রে জীবদেহের শুষ্ক ওজন বাড়ে, তাহলে যে ক্ষেত্রে জীবদেহের শুষ্ক ওজন বাড়ে তাকে বলা হচ্ছে উপচিতি বিপাক। যেমন সালোক সংশ্লেষ, পুষ্টি, এক্ষেত্রে কি হয়? জীবদেহের শুষ্ক ওজন বাড়ে, ঠিক আছে? আর যে বিপাক ধ্বংসাত্মক, অর্থাৎ যেখানে জীবদেহের শুষ্ক ওজন কমে যায় তাকে বলে অপচিতি বিপাক। যেমন শ্বসন, রেচন, যেটুকু হাইলাইট করা আছে তোমরা কিন্তু এটা বইয়ে ভালো করে মার্ক করে রাখবে, এগুলি তোমাদের কিন্তু প্রশ্নতে আসবে। প্রথম প্রশ্ন হলো জীবন কাকে বলে। পরের প্রশ্ন পেলাম উপচিতি বিপাক কি উদাহরণ, অপচিতি বিপাক কি উদাহরণ। বোঝা গেল? এরপর চলে এসো, অপচিতি বিপাক অপেক্ষা উপচিতি বিপাক বেশি হলে জীবদেহের বৃদ্ধি হয়।
মানে বলছে উল্লেখ্য উদাহরণ হিসেবে বলা যায় যে সমস্ত সবুজ উদ্ভিদ তারা খাদ্য উৎপাদনের সময় ক্লোরোফিলের সাহায্যে সৌরশক্তি শোষণ করে, এটা তোমরা প্রত্যেকেই জানো, যা সংশ্লেষিত খাদ্যের মধ্যে স্থৈতিক শক্তিরূপে আবদ্ধ থাকে। মানে খাদ্যের মধ্যে সেটা স্মৃতিশক্তিরূপে থাকে। স্থৈতিক বলতে স্মৃতিশক্তি, বোঝা গেল? শ্বসনকালে যখন শ্বসন ঘটে তখন ওই শক্তি তাপশক্তি রূপে মুক্ত হয়, ফলে জীবদেহের বিভিন্ন জৈবিক ক্রিয়াগুলো নিয়ন্ত্রিত হয়। ঠিক আছে, অর্থাৎ খাবার তৈরির সময়টা থাকে স্থিতিশক্তি রূপে, আর যখন শ্বসন ক্রিয়া সম্পন্ন হয় তখন কিন্তু ওই স্থিতিশক্তিটা তাপ শক্তিতে রূপান্তরিত হয় এবং জীবের জৈবিক ক্রিয়াগুলো শুরু করে বা নিয়ন্ত্রিত করে। বোঝা গেল? তাহলে এক্ষেত্রে যেটা সালোক সংশ্লেষটা হচ্ছে উপচিতি বিপাক, কারণ তখন ওটা কি হচ্ছে, তৈরি হচ্ছে, একটা জমার মানে রয়েছে, খরচ হচ্ছে না। তাহলে সালোক সংশ্লেষ কি আছে, উপচিতি বিপাক, এটা গঠন করছে। আর শ্বসনটা কেন অপচিতি, কারণ শ্বসন সময় সেটা কি হচ্ছে, ক্ষয় হচ্ছে, অর্থাৎ সেটা শেষ হচ্ছে। বোঝা গেল? তাহলে অপচিতি আর উপচিতি কি হলো পার্থক্যটা। তারপর উদ্দীপনায় সাড়া দেওয়া, অবশ্যই জীব কিন্তু উদ্দীপনায় সাড়া দেয়। বলছে জীব মাত্রই উত্তেজনায় সাড়া দেয়। জীবের উত্তেজনায় সাড়া দেওয়ার ধর্মকে বলা হয় উত্তেজিতা। যেমন বলতে পারে লজ্জাবতী পাতা, তুমি নিশ্চয়ই দেখেছো, তো সেটাকে যদি টাচ করো পাতাটা সঙ্গে সঙ্গে মুড়ে যায়। এটা কেন হয়, এটাই বলা হয় জীবের উত্তেজনায় সাড়া দেওয়া। অর্থাৎ তুমি যাকে টাচ করছো তোমার সংস্পর্শে এসে ওরও কিছু প্রক্রিয়া দেখা দিচ্ছে এবং সঙ্গে সঙ্গে পাতাগুলো মুড়ে যাচ্ছে। বোঝা গেল? এটা আরো ডিটেলসে পরবর্তীতে জানতে পারবে। এরপর আসছি প্রোটোপ্লাজমীয় সংগঠন। বললাম প্রোটোপ্লাজম কিসে থাকে, কোষে থাকে। বলছে এককোষী বহুকোষী সমস্ত জীবদেই কিন্তু প্রোটোপ্লাজম অর্থাৎ লিকুইড একটা জলের মতো যেটা কোষের মধ্যে থাকে। ঠিক আছে, সমন্বিত কোষ দিয়ে গঠিত। প্রোটোপ্লাজমকে প্রাণের ভৌত ভিত্তি বলা হয়। ওকে, এরপর চলে এসো বৃদ্ধি। বলছে খাদ্য গ্রহণ ও খাদ্যের আত্তীকরণের মাধ্যমে প্রোটোপ্লাজম সংশ্লেষিত হয়, ফলে জীবদের শুষ্ক ওজন বৃদ্ধি পায়। প্রোটোপ্লাজম সংশ্লেষিত হয়ে জীবদেহের আকার আয়তন ও শুষ্ক ওজন বেড়ে যাওয়াকে বলা হয় বৃদ্ধি। তাহলে প্রোটোপ্লাজম যদি না বৃদ্ধি হতো দেহের বৃদ্ধি কিন্তু সম্ভব হতো না। বোঝা গেল? বলছে খাদ্য গ্রহণ ও খাদ্যের যে আত্তীকরণ, অর্থাৎ শরীর যে তোমার খাদ্যটা নিচ্ছে তাকেই বলা হয় আত্তীকরণ। ওকে, তো তার মাধ্যমে কি হয়, প্রোটোপ্লাজম সেটা শোষণ করে নেয় এবং শোষণ করে নেওয়ার পর সংশ্লেষিত হয়, ভেঙে যায় এবং জীবদেহের শুষ্ক ওজনটা কি করে, বৃদ্ধি করে, অর্থাৎ সেই উপচিতি বিপাকটা হয়। প্রোটোপ্লাজম সংশ্লেষিত হয়ে জীবের দেহের আকার আয়তন ও শুষ্ক ওজন বেড়ে যাওয়াকেই বলা হয় বৃদ্ধি। এরপর আসছে চলন ও গমন। চলন কি, চলন কথার মানে হচ্ছে এক জায়গা থেকে অন্য জায়গায় যাওয়া। ঠিক আছে, চলন যাওয়া নয়, চলনটা আমি ভুল বলে ফেললাম। চলন হচ্ছে এক জায়গায় স্থির থাকা, আর গমনটা হচ্ছে এক জায়গা থেকে অন্য জায়গায় মানে স্থান পরিবর্তন করা। ঠিক আছে, দেখো উদ্ভিদরাও কিন্তু জীব, তাই বলে উদ্ভিদ কিন্তু গমন করতে পারে না। উদ্ভিদ কি করতে পারে, চলন করতে পারে, অঙ্গ প্রত্যঙ্গ সঞ্চালন করতে পারে, বাট নিজে কিন্তু স্থির থাকে, তাই না? তো চলন আর গমনটা বুঝতে পারলে এবার চলে এসো জীবন চক্র। জীবন চক্রটা কি, দেখো জীবের জন্মের পর জীবদেহ বৃদ্ধি পেয়ে একটা পরিণত হয় এবং প্রজননের মাধ্যমে বংশবৃদ্ধি করে, এটা তো পরপরই জানছি। এরপর কি আসে, বার্ধক্য, অর্থাৎ বয়স বাড়ে, আবার অবশেষে জীবের কি হয়, মৃত্যু হয়। তো জীবের এই জন্ম, বৃদ্ধি, বংশবিস্তার, বার্ধক্য ও মৃত্যু, এই যে পর্যায়ক্রমিক ঘটনাগুলো, এগুলোকেই বলা হয় জীবন চক্র। বোঝা গেল? কারণ জীবের জন্মানোর পর তার তো মৃত্যু একদিন হবেই। তো যে সার্কেল এটা হচ্ছে, সাইকেল আর কি, সার্কেল নয় সাইকেল, অর্থাৎ যে চক্র এটা হচ্ছে সেটাকেই বলা হচ্ছে জীবন চক্র। এরপরে দেখো ইম্পর্টেন্ট একটা পার্ট চলে এলো, সেটা হচ্ছে জীব ও জড়ের বৈশিষ্ট্যগুলো কি কি। মানে বৈশিষ্ট্য নয়, পার্থক্য, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এটা ভালো করে করবে। জীব ও জড়ের পার্থক্যটা কি, ঠিক আছে? তোমাদের প্রত্যেকের বইটা দেখবে রয়েছে। আর আমি কিন্তু এটা সাতরা পাবলিকেশনের বইটা পড়াচ্ছি। তোমরা তো অনেকেই কমেন্টে জিজ্ঞেস করো যে ম্যাম এটা কোন রাইটারের বই, তো এটা হচ্ছে সাতরার বই। ঠিক আছে, সাতরার বইটা জীবন বিজ্ঞানের জন্য যথেষ্ট ভালো, তাই এটা তোমাকে পড়াচ্ছি। তোমার যদি অন্য কোনো রাইটারের বই হয়ে থাকে সেটাও পড়ো, কিন্তু দেখবে টপিকগুলো প্রত্যেক বইয়েই সেম আছে। ঠিক আছে, এটা নিয়ে ঘাবড়ানোর কোনো ব্যাপার নেই। ওকে, এরপর কি আছে, জীবনের উৎপত্তি। জীবনের উৎপত্তি কিভাবে এসছে সেই সম্পর্কে এবার জানবো। বলছে জড়বস্তু থেকে 3.7 বিলিয়ন বছর পূর্বে রাসায়নিক উপায়ে প্রাণের সৃষ্টি হয়েছিল। তারপর আদি প্রাণ থেকে নানা ধরনের জীবের অভিব্যক্তি ঘটেছিল, এটা আর কি ধরা হয়। তো জীবন সৃষ্টির ধাপগুলো কি কি? ওপারিনের বক্তব্য হলো যে আদিম পৃথিবীতে সরল যৌগগুলো থেকে ধীরে ধীরে অধিকতর জটিল যৌগ সৃষ্টি হয়েছিল বিদ্যুৎ শক্তি, অতিবেগুনি রশ্মি, মহাজাগতিক শক্তির বিকিরণের ফলে। ঠিক আছে, মানে এগুলোর বিকিরণের ফলে কিন্তু অনেক জটিল যৌগ সৃষ্টি হয়েছিল। তো বলছে জৈব যৌগের উৎপত্তির ধাপগুলো কি? বলছে জীবন সৃষ্টির আগে পরিবেশগত অবস্থা, তারপর জীবন সৃষ্টির আদি যৌগসমূহ,
তারপর কোয়াসারভেট বা মাইক্রোস্ফিয়ার, তারপর প্রোটোসেল, তারপর জীবনের নানা আদি অবস্থা। এই হচ্ছে পরপর সৃষ্টির ধাপগুলো আর কি। তো এটা একবার জাস্ট রিডিং করে নিলেই হবে। এরপর দেখা রয়েছে প্রথম পয়েন্ট, জীবন সৃষ্টির আগে পরিবেশগত অবস্থা। বলছে সম্ভবত 500 কোটি বছর পূর্বে পৃথিবীর সৃষ্টি হয়েছিল জ্বলন্ত সূর্যের টুকরো থেকে। এটা তো সবাই জানো। প্রথমে পৃথিবী ছিল গ্যাস ও বাষ্পপূর্ণ জ্বলন্ত ঘূর্ণায়মান আগুনের পিণ্ড। ধীরে ধীরে ঠান্ডা হয়ে প্রথমে তরল ও পরে কঠিন অবস্থা প্রাপ্ত হয়। ভারী যে মৌলগুলো সেগুলো কেন্দ্রের দিকে যায়, আর মাঝামাঝি মৌলগুলো যেরকম সিলিকন, অ্যালুমিনিয়াম এগুলো মাঝখানে থাকে, আর সবচেয়ে হালকা মৌল যেরকম হাইড্রোজেন, হিলিয়াম, নাইট্রোজেন এগুলো বাইরের দিকে গ্যাসীয় পরিবেশ সৃষ্টি করে। বোঝা গেল? সেই সময় পৃথিবীর তাপমাত্রা ছিল 5000 ডিগ্রি থেকে 6000 ডিগ্রি সেলসিয়াস। এরূপ তাপমাত্রায় হাইড্রোজেন, কার্বন, নাইট্রোজেন, অক্সিজেন ইত্যাদি মুক্ত অবস্থায় থাকা সম্ভব ছিল না। এরা ধাতব পদার্থের সঙ্গে যুক্ত হয়ে কার্বাইড, নাইট্রাইট, অক্সাইড ইত্যাদি তৈরি করেছিল। তো এই কার্বন, নাইট্রোজেন ও অক্সিজেনের বিভিন্ন যৌগ যেমন সায়ানোজেন, মিথেন, জল, অ্যামোনিয়া, সায়ানাইড ইত্যাদি গ্যাসীয় অবস্থা ছিল। তো পৃথিবীর ক্রমশ ঠান্ডা হতে থাকে এবং গ্যাসীয় উপাদানগুলো প্রথমে তরল ও পরে কঠিন হতে শুরু করে। জলীয় বাষ্প ঠান্ডা হয়ে মেঘ ও বৃষ্টি সৃষ্টি করে, আর সৃষ্টি হলো জলরাশি, জলরাশি সমুদ্রের, আর এই সমুদ্র থেকেই কিন্তু প্রাণের উদ্ভব। বলছে জীবন সৃষ্টির আদি যোগসমূহ সকল জৈব যৌগগুলোর ঘনীভবন অথবা পলিমারাইজেশন বিক্রিয়ার দ্বারা নানান জটিল যৌগের উৎপত্তি হলো, যেমন কার্বোহাইড্রেট, প্রোটিন, লিপিড, অ্যামাইনো অ্যাসিড, ফ্যাটি অ্যাসিড, নিউক্লিক অ্যাসিড এগুলো তৈরি হলো। আর এই সবই হচ্ছে আদি যৌগ যেগুলো সম্মিলিতভাবে প্রাথমিক জীবন সৃষ্টি করেছিল। তো এগুলো মার্ক করো যে আদি যৌগ যেগুলো জীবন সৃষ্টি করেছিল সেগুলো কি কি। উত্তর হবে কার্বোহাইড্রেট, প্রোটিন, লিপিড, অ্যামাইনো অ্যাসিড, ফ্যাটি অ্যাসিড, নিউক্লিক অ্যাসিড। ঠিক আছে, এটা মনে রাখবে। তারপর 3 নম্বর পয়েন্ট হচ্ছে প্রোটোসেলের উৎপত্তি। প্রোটোসেল বলছে আদিম পৃথিবীতে সমুদ্রের জলে এই অ্যামাইনো অ্যাসিড, প্রোটিন ইত্যাদি পর্যাপ্ত ছিল, মানে অনেক ছিল। প্রোটিনগুলো গরম তরল স্যুপ থেকে আলাদা হয়ে একসঙ্গে জড়ো হয়ে ক্লোয়েড জাতীয় পদার্থ গঠন করেছিল, যাকে ওপারিন একজন বৈজ্ঞানিক তিনি বলেছিলেন কোয়াসারভেট নাম দিয়েছিলেন। ঠিক আছে, যা ছিল প্রথম জীবকোষ, ট্রিপল স্টার। তাহলে প্রথম জীবকোষ কি ছিল? উত্তর হবে কোয়াসারভেট। এটি লিপিড, প্রোটিন ও কার্বোহাইড্রেট দ্বারা গঠিত। এতে কোষ পর্দার মতো দ্বিস্তরী আবরণ ছিল। তারপরে দেখো বিজ্ঞানী ফক্সের মতে মাইক্রোস্ফিয়ার হলো প্রথম কোষীয় জীব। তাহলে ফক্সের মতে কোনটা প্রথম কোষীয় জীব? উত্তর হবে মাইক্রোস্ফিয়ার। ঠিক আছে, এক একটা বৈজ্ঞানিক নাম অনুসারে কিন্তু এগুলো মনে রাখবে। ঠিক আছে, এটি অর্ধবেদ্য পর্দা বেষ্টিত প্রোটিনের একটি সংগঠন। ফক্সের মতে মাইক্রোস্ফিয়ার অ্যামাইনো অ্যাসিডের শৃঙ্খল গঠন ও নিউক্লিওটাইড শৃঙ্খল গঠন প্রভৃতি উপস্থিতিমূলক বিক্রিয়া দেখাতে পারত। এইবার এই কোয়াসারভেট বা মাইক্রোস্ফিয়ারের সঙ্গে নিউক্লিক অ্যাসিড যুক্ত হয়ে সৃষ্টি হয়েছিল কিন্তু এই আদিকোষ বা প্রোটোসেল বা প্রোটোবায়ন্ট। বোঝা গেল? এগুলো কিন্তু মার্ক করে রাখবে। ওকে, এগুলি প্রশ্ন। তারপর জীবনের নানা আদি অবস্থা। বলছে প্রথম উৎপন্ন আদিকোষ ছিল নিউক্লিয়াসবিহীন প্রোক্যারিওটিক কোষ। তাহলে প্রথম যে উৎপন্ন আদিকোষ সেটা কিন্তু নিউক্লিয়াসবিহীন ছিল, আর তাকেই বলে প্রোক্যারিওটিক কোষ। ব্যাকটেরিয়া, নীলাভ সবুজ শৈবাল ইত্যাদি ছিল এই প্রকারের। প্রোক্যারিওটিক কোষ থেকে সৃষ্টি হয় ইউক্যারিওটিক কোষ বা আদর্শ কোষ। কিছু আদর্শ কোষে সবুজ কণা সৃষ্টি হলো। এই ধরনের কোষ থেকে উদ্ভিদ ও প্রাণী দ্বিধারায় বিভিন্ন জীব সৃষ্টি হয়। বোঝা গেল? তাহলে কিভাবে জীবের সৃষ্টি হয় এই পরপর এই ধাপগুলো পড়লেই বুঝতে পারবে। এরপরে রয়েছে জীবের বৈচিত্র্যের উৎস। বলছে জীবের বৈচিত্র্য কি বা জীব বৈচিত্র্য কি? বলছে বিভিন্ন প্রকার বাস্তুতন্ত্রে অথবা পরিবেশে কিংবা বাসস্থলে জীবের মধ্যে যে বিভিন্নতা দেখা যায় তাকেই এক কথায় জীব বৈচিত্র্য বলে। দেখো, একটা জায়গায় তো এক রকমের জীব থাকে না, সেখানে বহু রকমের জীব থাকে। তুমি যে তোমাদের বাড়ির এলাকাটা ধরো, দেখো তোমরা বসবাস করো, তোমাদের পাশাপাশি অনেক প্রজাতির জীবরাও থাকে, অনেক অণুজীব থাকে, সবাইকে নিয়েই কিন্তু আমাদের বসবাস। তো সেটাই বলছে যে বিভিন্ন প্রকার বাস্তুতন্ত্রে অথবা পরিবেশে কিংবা বাসস্থলে যেখানে তোমরা থাকছো সেখানে জীবের মধ্যে যে বিভিন্নতা দেখা যায়, বিভিন্ন রকমের যে জীব দেখা যায় তাকে কিন্তু এক কথায় জীব বৈচিত্র্য বলে।
বলছে জীবদের জননের সময় এক জনু থেকে অপর জনুতে স্থানান্তরযোগ্য প্রকরণের উৎপত্তি হয় এবং পরিবর্তনশীল পরিবেশে তাদের অভিযোজনের ফলে প্রায় 30 মিলিয়ন জীবের উদ্ভব ঘটে। এই একই প্রজাতির মধ্যে নানা পার্থক্য প্রকরণ পরিলক্ষিত হয়। এছাড়া অভিব্যক্তি ও মিউটেশনের মাধ্যমে নতুন নতুন প্রজাতির আবির্ভাব ঘটতে থাকে। ঠিক আছে, এবার তাহলে মাথায় ঢুকছে প্রকরণ কি। দেখো শর্টকাট এখানে বক্সে দেওয়া রয়েছে। প্রকরণ হচ্ছে প্রতিটি প্রজাতির জীবদের বৈশিষ্ট্যের মধ্যে যে ক্ষুদ্র ক্ষুদ্র পার্থক্য দেখা যায় তাকে বলা হচ্ছে প্রকরণ বা ভেদ। আর মিউটেশন কি, জীবের মধ্যে সঞ্চারণযোগ্য জিনের আকস্মিক কোনো পরিবর্তনকে বলা হয় মিউটেশন। মানে যদি কোনো জিনের হঠাৎ কোনো পরিবর্তন চলে আসে তখন তাকে বলা হয় মিউটেশন। ঠিক আছে, এরপর বলছে জীববিদ্যা হলো জীবনের রীতি ও প্রক্রিয়া ও তার বৈচিত্র্যের অধ্যয়ন। তো এই চ্যাপ্টার তোমাদেরকে আমি নেক্সট ভিডিওতে বোঝাবো। ঠিক আছে, কিন্তু এখানে কি বলেছে সেটা একটু দেখে নাও। এখানে বলছে বায়োলজি শব্দটি গ্রিক শব্দ থেকে উৎপন্ন হয়েছে টিপিল স্টার, যার মধ্যে বায়োস কথার অর্থ লাইফ এবং লোগোস কথার অর্থ স্টাডি। অর্থাৎ জীববিদ্যা নিয়ে যে জীব তাকেই বলা হয়, মানে যে সম্পর্কে অধ্যয়ন, অর্থাৎ জীববিদ্যা হলো জীব সম্পর্কে অধ্যয়ন। জীববিদ্যা শব্দটি ল্যামার্ক 1808 খ্রিস্টাব্দে নামকরণ করেন। এগুলো কিন্তু শর্ট প্রশ্নতে আসবে। ঠিক আছে, যে জীববিদ্যা নামকরণ কে করেন, কত খ্রিস্টাব্দে করেন। এবার জীববিদ্যা কাকে বলে, বলছে বিজ্ঞানের যে শাখায় জীবনে তথা জীবের রীতি প্রক্রিয়া তার বৈচিত্র্য সম্পর্কে আলোচনা করা হয় তাকেই বলা হয় জীববিদ্যা। ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এটা একটা প্রশ্ন হলো। ওকে, তারপরে বক্সে যেটা আছে সেটা একবার রিডিং পড়ে নিতে পারো, এটা এখন আর পড়ছি না। তোমরা তার নিচে চলে আসো। দেখো জীববিদ্যা দুটি শাখা, একটা হচ্ছে উদ্ভিদ বিজ্ঞান আর একটা হচ্ছে প্রাণী বিজ্ঞান। ওকে, উদ্ভিদ বিজ্ঞান কি, যেখানে উদ্ভিদ সম্পর্কে আলোচনা করা হয় যাকে বলে ইংলিশে বোটানি, আর যে বিজ্ঞানে প্রাণী সম্পর্কে আলোচনা করা তাকে বলা হয় জুওলজি। ওকে, তো উদ্ভিদ বিজ্ঞান ও প্রাণী বিজ্ঞানটা কি বুঝতে পারলে। উল্লেখিত প্রধান শাখা দুটি ছাড়াও জীববিদ্যার বিভিন্ন শাখা আছে, যেমন জীব রসায়ন, আণবিক জীববিদ্যা, অনাক্রমবিদ্যা, বংশগতিবিদ্যা, কলাবিদ্যা, শরীরবিদ্যা, শারীরস্থান, বাস্তুবিদ্যা, আচরণবিদ্যা, অভিব্যক্তি ও আরো নতুন নতুন শাখা। তো এগুলো অতটা পড়া দরকার নেই। মেন তোমাদের দুটো এখানে জানতে হবে, বোটানি আর জুওলজি, জীববিদ্যা দুটো শাখা। ঠিক আছে, তো আজকের এই ভিডিও তোমাদেরকে আমি এই পর্যন্ত পড়ালাম। নেক্সট ভিডিওতে আমি পরের থেকে পড়াবো। তো এই পর্যন্ত কেমন লাগলো অবশ্যই জানিও। আর যেগুলো তোমাদেরকে আমি মার্ক করতে বললাম সেগুলো কিন্তু ভালো করে তোমাদের টেক্সট বইয়ে মার্ক করে রাখবে, আর এগুলো থেকে তোমাদের কিন্তু পরীক্ষাতে প্রশ্ন আসবে। ওকে, তো আজকের ভিডিওটা আমি এখানে শেষ করছি। দেখা হবে নেক্সট ভিডিওতে। ভালো থেকো সবাই, আর অবশ্যই ভালো করে পড়ো, আর যত পারো ভালো লাগলে বন্ধুদেরকে শেয়ার করে দিও।